হিন্দু ছেলে মুসলিম মেয়ে এমনই একটা বড় পাপ করে ফেলেছিল, যেই পাপের মাসুল তাদের জীবন দিয়ে দিতে হয়েছিল। জানো তাদের পাপটা কি? তারা হিন্দু এবং মুসলিম, তাদের সম্পর্ক তাদের বাড়ির লোক মেনে নেয়নি। এটাই তাদের পাপ। তারা একে অপরকে ভালোবেসেছিল। আমাদের এই ধর্ম নিয়ে যে চিন্তা ভাবনাটা, সেটা যে কবে বদলাবে জানি না। যাই হোক, আজকের এই পডকাস্টে তোমরা সেই রিলেটেড একটা ঘটনা শুনতে চলেছ। আমাদের ভৌতিক কথা কখনোই কোনো ধর্মকে ছোট করে দেখে না, কখনোই কোনো ধর্মকে নিচু দেখায় না। আমাদের কাজ সমাজের মাঝে যেগুলো ঘটনা ঘটে চলে সেগুলোই সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো আজকের এই পডকাস্টে দারুণ একটা ঘটনা শুনতে চলেছ। আজকের আমাদের এই পডকাস্টে রয়েছে বর্ষা। বর্ষা তোমাদের দারুণ একটা ঘটনা শেয়ার করবে, যেটা শুনলে তোমাদের দারুণ লাগতে চলেছে। যাই হোক, আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি আজকের পডকাস্ট। হ্যালো বর্ষা। হ্যাঁ অমিতা, বলো কেমন আছো? এই তো চলছে, তোমার খবর? আমার খবরই চলে যাচ্ছে। শরীরটা মাঝে খুবই অসুস্থ ছিল, এই জন্য তোমাকে বলেছিলাম কিছু ঘটনা বলবো, বাট শরীরটা অসুস্থ থাকার কারণে সেটা হয়ে ওঠেনি। হ্যাঁ, এখন তো সবাই অসুস্থতায় পড়ছে। হ্যাঁ, মানে হয় না, সে একটা সিজন চলে যে এই সিজনে এটা হবে তো হবে, এরকম পর পর বেশ দেখতে পাচ্ছি চলছে এরকম। তো তুমি এর আগে যে ঘটনাটা বলেছিলে আমাদের সবার সাথে, সেটা তো লোকে খুব পছন্দ করেছে, হয়তো তুমি কমেন্ট সেকশনে দেখেছো। হ্যাঁ, কমেন্ট সেকশনে দেখেছি। হ্যাঁ, তো আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হলো সেটা হচ্ছে কোনো একটা বাড়িতে একটা ইসলাম বাড়িতে একটা নতুন বউ। ইসলাম বলতে মুসলিম বাড়ি, তাই তো? মুসলিম বাড়িতে, হ্যাঁ হ্যাঁ। ওকে, তার সাথে বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা ঘটে। হ্যাঁ হ্যাঁ, একদম। আর আমার যতদূর মনে পড়ছে যে যে ধরেছিল সে একজন প্রেগনেন্ট মহিলা ছিল, তাই তো? না না, প্রেগনেন্ট মহিলাটা না, এটা ছিল মানে তাদের ফুল ফ্যামিলি সুইসাইড করেছিল। ছোট একটা বাচ্চা, তার হাজবেন্ড, ওয়াইফ, ফুল ফ্যামিলি। ওকে, তাহলে তুমি একদম প্রপার প্রথম থেকে শুরু করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে বিষয়টা হচ্ছে, দেখো, যেহেতু আমি হস্টেলে থাকি, তো বিভিন্ন রকমের মানুষের সঙ্গে আমার আলাপ পরিচয় সব মেয়েরাই আর কি। এইরকমই আমি যখন প্রথম একদম হস্টেলে আসি, তখন আমার হস্টেলে একটা দিদি ছিল, সে মুসলিম। তার নাম বলতে পারছি না, কারণ সে তার থেকে আমি যখন পারমিশন নিয়েছিলাম, যে কারণ এটা তোর ফ্যামিলির ঘটনা, তো ফ্যামিলি রিলেটেড পুরোপুরি, তো আমি পারমিশন যখন না নিয়ে তো আমি সেটা তো শেয়ার করতে পারি না। তো আমি যখন পারমিশন নিয়েছিলাম তখন সে আমাকে বলেছিল যে হ্যাঁ বর্ষা, তুই বলতে পারিস, কিন্তু আমার নামটা নিস না। তো সেই জন্য আমি দিদির নামটা নিচ্ছি না। তার নামটা হচ্ছে পারভিন। আচ্ছা। সেই পারভিন দির সঙ্গে আমি সেই বলেই তাকে বলছি। তো পারভিন দির কাছে এরকম, আমি যেহেতু বরাবরই একটু এই ভূতের ঘটনা বা এই ধরনের জিনিসের প্রতি আমার একটু ইন্টারেস্ট বেশি, তো সেই জন্য আমার শুনতে বা বলতে সবটাই ভালো লাগতো। আমি ভীষণ কালেক্ট করতে ভালোবাসি সবার থেকে, ছোট থেকেই। একদিন হয়েছে কি, মানে ধরো হোস্টেলে কারেন্ট চলে গেছিল। সহজে তো কলকাতায় কারেন্ট যায় না জানোই, কিন্তু একদিন ওই করোনা চলছিল, সেকেন্ড লকডাউনটা যখন চলছিল না, সেই সময় হঠাৎ করে কারেন্ট চলে যায় কোনো কারণবশত। এই জন্য আমরা সবাই এক জায়গায় বসেছিলাম, বসতে বসতে সবাই এবার হঠাৎ করে হলো যে চলো ভূতের গল্প শোনা যাক। তো মোটামুটি সবার প্রথমে আমরা ওই দিদিকেই জিজ্ঞেস করেছিলাম যে এর আগে আমরা একটা দুটো গল্প সবাই বলেছি, যার যার নিজেদের অভিজ্ঞতা বা কেউ শোনা, তুমি আজকে বলো। তখন ওই দিদি বলছে যে হ্যাঁ আমি বলবো, কিন্তু কোনো গল্প না, আমার নিজের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। তো আমরা যথারীতি উৎসাহের সঙ্গে বসেছি। দিদি তখন বলছে যে তার ছোটটার নতুন নতুন বিয়ে হয়েছিল, মানে ফ্যামিলিতে ধরো তারা তখন ছোট, সেই পারভিন দিদি, দিদির বোন, ওরা মোটামুটি অনেকটাই ছোট ছিল। আর দিদির যে বড়দি ছিল তার বিয়ে হয়ে গেছিল, দাদা ছিল যে তারও বিয়ে হয়ে গেছিল। তো মোটামুটি পরিবারে ওই ধরো 7-8 জন মতন ফ্যামিলি মেম্বার আছে। বাবা মা, 2 দাদা, 2 দাদার বউ, তাদের একটা দাদার বাচ্চা আছে, আর একটা দাদার বাচ্চা ছিল না, আর ছোটদা রিসেন্টলি বিয়ে করলো।
ওই দিদিটাও বিয়েতে গেছিল। ভালো কথা, বিয়েতে গেছে। বলছে বিয়ে হয়েছে তার কত 10 দিন কি 12 দিন এরকম সামথিং হয়েছে। তো তার মধ্যে না ওই বিয়ে হয়েছিল যে বৌদিটার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি খুব কাছাকাছি। আচ্ছা। এইবারে যে পারভিন্দি আছে, পারভিন্দির বাড়িতে না বোরখা পরাটা খুব একটা মানে প্রচলন চল নেই। নেই। হুম। হ্যাঁ, খুব একটা প্রচলন নেই। পরে ধরো কোনো ধর্মীয় অনুষ্ঠানে গেলে তখন পরে, আর যদি ধরো খুব দূরে কোথাও মানে ঘুরতে টুরতে যাওয়া হলে সেই টাইপের পরে। হুম। আর পারভিন দিকে তো আমরা কোনোদিনও দেখিনি বোরখা পরতে। মানে দিদি যেহেতু কলেজে ওঠার পর থেকেই হোস্টেলে চলে এসেছিল। তো যাই হোক, ওটাই হচ্ছে ব্যাপার যে তাদের পরিবারে খুব একটা বোরখা কেউ পরে না। দাদার যে বাড়িতে বিয়ে হয়েছিল তাদের বাড়িতে আবার খুব বোরখা পরার প্রচলন, খুব। আচ্ছা। মানে তারা বাড়ির বাইরে আসলেও বোরখা পরে আসে এই টাইপের। ওকে। কিন্তু যেহেতু ওনার বিয়ে হয়ে গেছিল, তো সেই জন্য অতটা উনি তো বোরখার আর হয় না যে শ্বশুর বাড়িতে যেই প্রচলনটা হয়ে আসছে সেটাই সে মানছে। হুম। বিয়ের পরে কি করেছে, ওই বৌদি তার ভাসুরের যে ছেলেটা, মানে আমি তো বলেছিলাম পারভিন্দির বড়দার একটা ছেলে একটা বাচ্চা আছে। তো সেই ছেলেটাকে নিয়ে সে বাপের বাড়িতে গেছিল, যেহেতু কাছাকাছি হাঁটা পথে হুম। ও হেঁটেই চলে গেছিল। গিয়ে মানে ঘুরেছে সারাদিন, ঘুরে টুরে তো মনে হয়েছে এবার দুপুরবেলা বাড়ি আসছিল। বাড়ি থেকেই আর কি স্নান করে খাওয়া দাওয়া করে আসছিল। আর যেহেতু স্নান করে আসছিল সেই জন্য না চুলটা ছাড়া দিয়ে আসছিল। আচ্ছা। আর ওদের বাড়ি থেকে আসার মোটামুটি ধরো দুটো রাস্তা আছে, একটা একটু ঘুরে আর একটা তোমার শর্টে। যেই রাস্তাটা শর্টে আছে না, সেই রাস্তাটা রেল লাইনের ওপর থেকে আসতে হয়। ওকে। ঘটনাটা ঘটেছে, লোকেশনটা হচ্ছে আসানসোলের ওদিকে, ঠিক আছে? হুম। আসানসোলের ওদিকে কোনো একটা স্টেশনের কাছাকাছি। তো যাই হোক, ওরকম দুপুরবেলা সে বাচ্চাটাকে নিয়ে আসছে। রেল লাইন পার হয়ে আসার পাশে না, রেল লাইনের পাশেই একটা বড় তেঁতুল গাছ, একটা চালতা গাছ, আর একটা কিছু একটা গাছ রয়েছে, টকের কোনো একটা ফলের গাছ ছিল বলছিল। ওখান থেকে আসছে। যখন ধরো হেঁটে মোটামুটি ওই তেঁতুল গাছের নিচে চলে এসছে, হুম। তখন না বৌদির মাথায় হঠাৎ করে, জানে না দুজনেই নাকি ওখানে একটু দাঁড়িয়ে গেছিল, সে যে কোনো কারণবশতই হোক না কেন, তা বৌদির মাথায় না কিছু একটা আঠালো টাইপের পড়েছিল গাছের ওপর থেকে। হুম। এবার দুপুরবেলা বৌদি ভেবেছে গাছে কোনো পাখি টাকি আছে, হয়তো পটি টটি করে দিয়েছে। এটা ভেবে বৌদি না আর আগে পিছু কোনো দিকে তাকায়নি, ব্যাস হাত দিয়ে, নিজের হাত দিয়ে মুছেছে, মুছে চলে গেছে। হুম। এবার আমরা কি করি না, ধরো পাখিটাকে যদি পটিও করে আমরা তো বাড়িতে এসে সেটাকে ধুই, পরিষ্কার করি, তারপরে বসি। তো বৌদি কি করেছে, ভাসুরের ছেলের সঙ্গে গল্প করতে করতে আসছিল বলে ভুলেও গেছে। হুম। ইভেন বাড়িতে এসে কাউকে কথাটা বলেও নি। একটা ন্যাচারাল কথার মতন তার কাছে সে নিয়েছে যে হ্যাঁ চলো গাছের নিচ থেকে আসছিলাম, হয়তো পাখি পটি টটি কিছু করে দিয়েছে। হুম। বাড়িতে এসে কিছু বলেনি, হাত পা কিছু ধোয়নি, মাথা টাথা কিছু ধোয়নি, বাস নর্মালি ছিল। হুম। এবার যথারীতি সন্ধে হয়েছে, সন্ধেবেলা সবাই একসঙ্গে বসে টিফিন টিফিন করেছে। নতুন বউ, বুঝতেই পারছো বাড়িতে একটা অন্যরকম আমেজ চলছিল সেই সময়টা। বিয়ে হয়েছে জাস্ট 10-12 দিন হয়। হুম। এইবারে কি হয়েছে, যখন রাতে ডিনার করতে যাওয়ার আগে সবাই মোটামুটি দু একজনের ঘরে ছিল। হুম। ডিনার করতে যাওয়ার আগে তো সবাই, হয় না যে যারা ঘরে ছিল তাদেরকে ডাকবে, একসঙ্গে হুম। বসে সবাই ডিনার করবে। তো ডাকতে গেছে, বৌদির ঘরে যখন গেছে, গিয়ে দেখছে যে বৌদি না খাটের একটা কোণায়, হয় না যে আমরা এমন ভাবে বসি না যে হাঁটুটা মুখের কাছে দিয়ে আমরা বসি না, হুম। সেরকম ভাবে একটা আসন করার মতন যে আমরা বসি, হুম। বৌদি ঠিক
সেই রকম ভাবে বসে আছে। বসে কিছু বলছে না, মাথা ঝুঁকিয়ে বসে আছে। আর বৌদি যখন ঘরে ঢুকেছিল তখন বৌদির চুল বাঁধা ছিল, বাট যখন বৌদি ওভাবে বসে আছে তখন না বৌদির চুলটা মানে ছাড়া রয়েছে পুরো, সেইভাবে বসে আছে। আর ঘরে না লাইটটা বন্ধ, মানে বড় লাইটটা বন্ধ, শুধু একটা জিরো পাওয়ার জ্বলছে। আচ্ছা। এইবারে দাদা এসে বৌদিকে ডেকেছে যে চলো খেতে যাব, সবাই বসে আছে। বৌদি কোনো সাড়া দেয়নি। দাদা আবার একবার ডেকেছে যে চলো, সবাই তো ডাকছে, তুমি ওখানে ওভাবে বসে আছো কেন? তোমার কি ঘুম পেয়েছে? খাবে, চলো খেয়ে এসে ঘুমোবে। তখনও বৌদি না কোনো সাড়া দেয়নি। এবার দাদা ভাবছে যে কি হয়েছে, শরীর টরীর কি খারাপ লাগলো, ওভাবে কেন বসে আছে? একটু আগেই তো ভালো মানুষটা আসলো। দাদা গিয়ে না সেই সময় বৌদিকে হয় না যে হালকা করে কেউ একটা গায়ে ধাক্কা দেওয়া, যে তোমার কি হয়েছে, ব্যাস শুধু এটুকু জিজ্ঞেস করেছে। দাদার রিয়াকশনটা বলছি, দাদার রিয়াকশনটা নাকি দাদা বলছে বৌদির চোখগুলো পুরো, ওদের ঘরে যে জিরোর পাওয়ারটা জ্বলছিল না সেটা নীল কালারের, বৌদির চোখগুলো বড় বড় করে, চুলগুলো পুরো ছাড়া, দাদার দিকে তাকিয়ে সজোরে নাকি এমন একটা ধাক্কা দিয়েছে যে দাদার ঘরের বেডরুমে সোজাসুজি হচ্ছে দাদার ঘরের দরজাটা, আর দরজার বাইরেই হচ্ছে বারান্দাটা বড়। দাদাকে নাকি এমন জোরে ধাক্কা দিয়েছে, দাদা সোজা বেডরুম থেকে বাইরের রুমে এসে ছিটকে গ্রিলে ধাক্কা খেয়েছে। মানে বুঝতে পারছো, একটা মানুষ সে খাটে বসে অত জোরে ধাক্কা দিয়েছে যে বিপরীত দিকের মানুষটা বাইরে সোজা বেডরুমের বাইরে বারান্দাতে এসে, বারান্দার একদম লাস্ট ফিনিশিং যেখানে গ্রিল রয়েছে খোলার, সেখানে এসে সে ধাক্কা খেয়েছে। যথারীতি দাদা পুরো চমকে গেছে, চমকে গিয়ে চিৎকার করে উঠেছে। আর দাদা যখন ধাক্কাটা খেয়েছে তো গ্রিলে নাকি আওয়াজ হয়েছে, সেই আওয়াজে ওই পারভিন দিদি, দিদির ছোট বোন, দিদির বাবা, ঠিক আছে, দিদির আর একটা দাদা, সবাই নাকি ছুটে গেছে সেখানে দেখতে কি হয়েছে। আর গিয়ে দেখছে দাদা নাকি, সেই ছোটদা নাকি এত জোরে ধাক্কা খেয়েছে যে তার চোখ দিয়ে জল পড়ার মতন অবস্থা হয়ে গেছে। ধাক্কাটা সে এত, আর দেখো আমরা সবাই জানি মোটামুটি ছেলেরা কিন্তু খুব ছোট কোনো ধাক্কা খেলে তাদের চোখ থেকে জল পড়ার অবস্থা হয় না, তাদের সহ্য শক্তিটা অনেকটা বেশিই হয়। তাহলে দাদাটা এত জোরে ধাক্কা খেয়েছে না যে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসার মতন হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে তার চোখে জল টলমল করছে। বলছে কি হয়েছে? বলছে ঘরে গিয়ে দেখো ও কি যেন করছে, ও বসেছিল, আমি ওকে ডাকলাম খেতে যাওয়ার জন্য, ও আমাকে এরকম ভাবে ধাক্কা মারলো। যাই হোক, সেই সময় না দিদির বাবা, দিদি মানে যারা যারা ওখানে উপস্থিত ছিল সবাই ঘরে ঢুকেছে। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে নাকি সেই বৌদি মানে অসম্ভব জোরে আর বিকট শব্দে হেসে উঠেছে। মানে সেই হাসি এতটাই ভয়ানক যে ওই বাড়িতে যে বাচ্চারা ছিল, মানে ওই পারভিন দিদির বোন, পারভিন দিদির বড়দার ছেলে, দুজনে নাকি সঙ্গে সঙ্গে চিৎকার করে ঘরের বাইরে গিয়ে পাশের ঘরে খাটের নিচে ঢুকে গেছে, এতটা জোরে। আর এটা খুব বেশি দিন আগের ঘটনা নয়, ধরো ঘটনাটা আজ থেকে 10 বছর 12 বছর আগের ঘটনা। আর পারভিন দিদিরা যেখানে থাকতো না সেটা ওই টাইপ অফ অ্যাপার্টমেন্টের মতন, ঠিক আছে, মানে ওদের নিজেরই বাড়ি ছিল, সেই বাড়িটাকে ওরা অ্যাপার্টমেন্টের মতন করে ভাড়া দিয়েছে আর কি। আশেপাশে দুটো একটা রুমের মানে লোকেরাও শুনতে পেয়েছে এত জোরে নাকি হাসছিল। যাই হোক, কেউ বেরিয়ে আসেনি, যে বাড়িওয়ালার ঘরে হচ্ছে সচরাচর দেখবে কেউ বেরিয়ে না আসে না, খুব ভয়ানক কিছু না। এইবারে কি হয়েছে,
কিছুক্ষণ পরে নাকি সে কিরকম অদ্ভুত স্বরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। আর হয় না, একবার হাসছে একবার কাঁদছে, একবার হাসছে একবার কাঁদছে, কি এইরকম ভয়ানক। করছে। হুম। হ্যাঁ, আর সেটা শুধুমাত্র তাদের ঘরের লোক না, আশেপাশের বাড়ির লোকেরাও শুনতে পাচ্ছে। ওই সময় না একজন নিচ থেকে চাচি এসছে, মানে ওইটা শুনে হুম। চাচি এসে নাকি তখন পারভিন দিদির বাবাকে বলছে যে আপনি কি বুঝতে পারছেন না কোনো সমস্যা হয়েছে, আপনি গিয়ে মৌলভী সাহেবকে ডেকে আনেন। আর যত সম্ভব আমার সঠিক জানা নেই, দিদি যেটা বলেছিল যে ওই ওনাদের যেখানে চাঁদোয়া টাদোয়া দেওয়া হয় না, হুম। সেইখানে বোধহয় ওদের মৌলভী সাহেব থাকেন। আর দিদিদের বাড়ি থেকে ওটা খুব একটা দূরত্ব নয়, 10 থেকে 12 মিনিটের হাঁটা পথে দূরত্ব হচ্ছে সেই জায়গাটা। ওটাকে দরগা বা এই টাইপের কিছু নাকি বলে। আচ্ছা। বাবা সেই সময় বলছে যে হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি ডাকতে, ততক্ষণ চাচি বলছে যে ওকে দরজা বন্ধ করে রাখো আর দরজার বাইরে দুজন পাহারায় থাকো। এই কথাটা বলেছে বলে, ওই চাচি বলেছে বলে চাচিকে সপাটে এসে একটা চড় মেরেছে। চড়টা যে মেরেছে আমি তুমি বিশ্বাস করতে পারবে না, মানে সেই সময় পারভিন্দি বলছে বলছে চাচির গালে না পুরো 3 আঙ্গুলের দাগ পড়ে গেছে। হুম। চাচি কিন্তু খুব একটা ফর্সা ছিলেন না যে তার গালে টাচ করলে বা হালকা আঘাতেই ওরকম দাগ বসে যাবে। গায়ের রং কিন্তু চাচির শ্যামবর্ণ ছিল। হুম। তাহলে একটা শ্যামবর্ণের মানুষকে কতটা জোরে চড় মারলে তার গালে দাগ পড়ে যায়। 3টে আঙুলের যথারীতি দাগ পড়ে গেছে। ভয়ে না সবাই বেরিয়ে গেছে, আর পারভিন দিদি সেই সময় বেরিয়ে বাড়িতে সোফার নিচে ঢুকে গেছে ভয়ে। তাদের কন্ডিশন কতটা খারাপ তখন। হুম। যাই হোক, পারভিন দিদির বাবা মানে আমরা জেঠু বলতাম, জেঠু গিয়ে মৌলভী সাহেবকে ডেকে এনেছে। আর মৌলভী সাহেব এসছে, এসে যখন নাকি ঘরে ঢুকতে গেছে, ঢোকার আগেই ঘরের ভেতর থেকে কেমন একটা পুরুষালী কণ্ঠে, হয় না পুরুষ মহিলা যদি একসঙ্গে কথা বলে যেরকম একটা কণ্ঠস্বর বেরোয়, হুম। সেই রকম কণ্ঠে ভেতর থেকে কেউ বলছে আসবি না, এই ঘরে আসবি না, এই ঘরে যদি আসার চেষ্টা করিস তাহলে কিন্তু প্রাণে বাঁচবি না, সবাইকে মেরে দেবো, এই ঘরে আসলে সবাইকে মেরে দেবো। এটা শোনার পরে তো মোটামুটি কেউ আর ঘরের সামনে যাচ্ছে না, কিন্তু মৌলভী সাহেব দরজা খুলে ঘরের সামনে গেছেন। মৌলভী সাহেবকে দেখার পরে তার রিয়াকশনটা নাকি খানিকটা এরকম ছিল যে যথারীতি খাটের ওপর থেকে লাফ দিয়ে সে খাটের আর একটা কোনায় গিয়ে স্ট্রেট দাঁড়িয়ে গেছে। মানে কোনো ঝোঁকেনি, হেলেনি, দোলেনি, কিচ্ছু না। শটাং খাটের ওপর থেকে লাফ দিয়ে খাটের অপর প্রান্তের কোনায় গিয়ে দাঁড়িয়ে গেছে। আর তাদের বাড়ির ঘরগুলো না অনেকটা বড় বড় ঘর, বুঝেছো, মানে ঘরের এক প্রান্তে খাট তো আর এক প্রান্ত পুরো ফাঁকা, সেখানে গিয়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে তখন মৌলভী সাহেবকে বলছে সামনে আসবি না, আমার সামনে আসবি না, আমার সামনে আসবি না। বাপরে। মৌলভী সাহেব বলছে তুই ওকে কেন ধরেছিস, তুই কে? তখন নাকি সে হেসে হেসে বলছে বলবো না, বলবো না, আমি তো বলবো না। মানে হয় না বাচ্চারা খেলার ছলে যেরকম বলে, সেই রকম ভাবে বলছে আমি তো বলবো না, আমি তো বলবো না। দিয়ে মৌলভী সাহেব বলছে যে তোকে তো বলতে হবে যে তুই কে আর তুই কেন এসেছিস। বলছে মানে কিছুতেই তাকে বাধ্য করতে পারছে না যে সে বলবে এই কথাটা, সে কিছুতেই বলছে না। জানি না মৌলভী সাহেবের কাছে হয়তো কিছু ছিল, মৌলভী সাহেব কিছু একটু বের করে ওনার গায়ে দিয়েছে, মানে ওই বৌদির গায়ে দিয়েছে,
যাওয়ার পরে তখন নাকি কাঁদছে আর বলছে, তুই জানিস না আমি কে? তুই জানিস না? মৌলভী সাহেব বলছে, হ্যাঁ আমি জানি তুই কে, কিন্তু আমি তোর মুখ থেকে শুনবো তুই কে আর তুই কেন এসেছিস। তখন বলছে যে ওই তো আমি ওই রেল লাইনের ধারে তেঁতুল গাছে থাকি। ও তো আসছিল দুপুরবেলা, খোলা চুলে আসছিল, আরো দেখতে খুব সুন্দর, তাই আমার ভালো লেগেছে। হুম। বলছে তোর যদি ভালো লাগে তাহলে তুই একা আসছি, তোর সঙ্গে আর কে কে আছে সত্যি কথা বল। তখন এবার জোরে জোরে হাসছে। আবার হঠাৎ করে মানে এতক্ষণ না বিনয়ী সুরে কাঁদো কাঁদো সুরে বলছিল যে আমি তেঁতুল গাছে থাকি, আমি তেঁতুল গাছ থেকে এসেছি, ও চুল ছাড়া দিয়ে আসছিল, ও খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে, তাই আমি এসেছি। বাট যখন বলেছে তোর সঙ্গে আর কে কে আছে তখন হাসছে, হুম। মানে খুবই জোরে জোরে হাসছে। আবার হেসে বলছে, কেন তুই জানিস না আর কে কে থাকে আমার সঙ্গে, আর কে কে এসছে? বলছে তুই বলবি? ধমক দিয়েছে। তখন এবার বলছে যে আমি এসছি, আমার স্বামী এসছে, আমার বাচ্চা এসছে। মৌলভী সাহেবকে বলছে, চেষ্টা করিস না আমাকে ছাড়ানোর, আমাকে ছাড়াতে পারবি না, আমি ওকে সাথে নিয়েই যাব, অনেকদিন ওখানে একা থাকি, এবার কাউকে সাথে নিয়েই যাব। তখন মৌলভী সাহেব বলছে, দেখ আমি তোকে ভালোভাবে বলছি, তুই ওকে ছেড়ে দে, না হলে কিন্তু এর পরিণতি খুব খারাপ হবে। তখন সে বলছে, ঠিক আছে যদি পারিস কিছু খারাপ করে দেখা, আমিও দেখবো। মৌলভী সাহেব তখন সঙ্গে করে কিছু তাবিজ এনেছিল। হুম। তো বৌদিকে তো কিছু দিতে পারেনি, বাড়ির সবাইকে একটা করে তাবিজ দিয়ে গেছে। দিয়ে উনি যা বললো যে যে ওকে ধরেছে তাকে ছাড়ানোটা আমার সাধ্য নয়। ওনার ওপরেও নাকি কোনো মৌলভী সাহেব আছেন, হুম। বললো তাকে গিয়ে ডেকে আনতে। আচ্ছা। আর তার মানে ডিস্টেন্সটা না অনেকটা আছে বুঝেছো, মানে রাতে যেতে হলেও প্রায় ঘন্টাখানেক টাইম লাগবে। আর সেই টাইমটা ওদের হাতে, মানে রাত্রে তো ওদের ট্রেনে করে যেতে হবে বা কোনো গাড়ি করে যেতে হবে। তো বলছে রাতে যেতে না, সকালবেলা যাওয়ার কথা বলছে। মৌলভী সাহেব বলে দিয়েছে যে রাতটুকু তোমরা ঠিক থাকবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু তোমরা ওনাকে ডেকে আনো। ভালো আচ্ছা। কথা। বৌদি রাত্রে সারা রাত কিছু খেলো না, মৌলভী সাহেব ওটা দিয়ে চলে গেল। ওরা ভাবলো যে চলো সকালবেলা যাব। সারাটা রাত ঘরের একটা বাচ্চাও ভয়ে বেরোয়নি, মানে এত তাণ্ডব চালিয়েছে। কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো বিড়বিড় করে কিছু বলেই যাচ্ছে। কিন্তু ওই যে মৌলভী সাহেব যে তাবিজটা দিয়ে গেছিল না সবার হাতে, আর স্পেশালি ওই ছোটদার হাতে কিছু একটা দিয়ে গেছিল, ছোটদাকে বলে গেছিল যে তুমি রাত্রে ওর সঙ্গেই থেকো, না হলে কিন্তু ও নিজের ক্ষতি করতে পারে। হুম। মানে নিজের ক্ষতি করতে পারে বলতে, ও তো সেই আত্মাটা তো নিজের ক্ষতি করবে না, করবে ওই বৌদির শরীরের ক্ষতি। তো দাদা সেই জন্য বৌদির সঙ্গেই রাত্রে ছিল। সারা রাত তো ঘুমোতেই পারেনি, পালা করেছিল। আর এরই মধ্যে কি হয়েছে জানো তো, বৌদির শ্বশুর মানে পারভিন দিদির বাবা যেহেতু মৌলভী সাহেবকে ডেকে এনেছিল, হুম। মৌলভী সাহেব চলে যাওয়ার পরেও পারভিন্দির বাবাকে এত জোরে কেউ ধাক্কা দিয়েছে, পারভিন্দির বাবা না পড়ে গেছে, পড়ে গিয়ে না জেঠুর মাথাটা ফেটে গেছে। আবার বলছে আমি বলেছিলাম না কাউকে আনতে, না এবার দেখ কি হয়, সবার রক্ত নেব, সবার রক্ত নেব, এইরকম ভাবে বলে যাচ্ছে। মানে বড় কোনো আঘাত করতে পারছে না যেহেতু হাতে তাবিজ রয়েছে। না জানি তাবিজ না থাকলে সেই দিন রাতে ওদের সঙ্গে কি কি হতো। হুম। কিন্তু যেটা হয়েছে খুবই খারাপ ভাবে হয়েছে, পারভিন্দির বাবার মাথা অনেকটা ফেটে গেছে। যাই হোক, রাতটা তো ওরকম ভাবে কাটলো। আশেপাশের
দুটো ভাড়াটিয়া, দুটো বাড়ির মানুষ সবাই এসে না পারভিন দিদির বাড়িতে রয়েছে, কি হবে সেটার জন্য। হুম যাই হোক, সকালবেলা পারভিনদির বাবা আর বড়দাদা মিলে গেছিলেন সেই মৌলভী সাহেবকে আনতে, যিনি আর কি অনেকটা দূরে থাকেন। হ্যাঁ ওনাকে নিয়ে আসবে, তো গিয়ে ওনাকে বলেছে, উনি কোনোভাবে বললো যে ওখানে থাকে এরকম কেউ কি আছে। আমি প্রথমে সেই জায়গাটায় যাব, যেই জায়গাটার কথা ও বলছে হুম যে ও ওই জায়গাটায় থাকে। মৌলভী সাহেব এসে প্রথমেই সেই জায়গাটাতে গেছে, গিয়ে বলছে যে এখানে পরিচিত কেউ আছে যে ধরো অনেক পুরনো এই ঘটনাটা সম্পর্কে জানে। হুম তখন বলছে মৌলভী সাহেব যে আশেপাশের মানে পুরনো কাউকে ডাকতে। ওরা গিয়ে ডেকেছে এরকম পুরনো দু একজনকে, হুম যারা ধরো একটু বয়স্ক, কারণ ঘটনাটা অনেক বছর আগেই ঘটেছিল। তখন এসে বলল যে যারা মানে বলল যে হ্যাঁ এই তেঁতুল গাছে কেউ আছে। তখন ওই বয়স্ক মানুষরা বলল যে একটা ছেলে আর একটা মেয়ে বিয়ে করেছিল। মানে ছেলেটা ছিল আম, হিন্দু ধর্মের, মেয়েটা ছিল ইসলাম ধর্মের। বিয়ে করেছিল বলে তাদের বাড়ির লোক মেনে নেয়নি। হুম যাই হোক, মেনে না নেওয়াতেও তারা নিজেদের মতো নিজেরা এইখানেই কোনো একটা বাড়িতে ভাড়া এসেছিল। ভাড়া এসে তারা সংসার করছিল। যথারীতি তাদের একটা বাচ্চা হয়। তো বাচ্চাটা হওয়ার পরে নাকি কোনো কারণবশত মহিলাটা খুব অসুস্থ হয়ে যায়। আর সেই সময় ছেলেটা চেষ্টা করে মানে মেয়েটার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করতে, কারণ সে তো অসুস্থ হয়ে গেছে। এবার দেখো, হয় না যে তারা সংসারে তখন ছোট একটা বাচ্চা আর সেই লোকটা আর মহিলাটা। হুম সে ভাবছে যে যদি পরিবারের কাউকে এতদিন হয়ে গেছে, একটা বাচ্চা হয়ে গেছে, তারা তো ভুলে যেতেই পারে। সেই ভাবনা চিন্তা নিয়ে সে পরিবারের সবার সঙ্গে যোগাযোগ করে। কিন্তু পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করার পরে পরিবারের লোকেরা তাদেরকে এতটাই মানে অপমান করে বা পাশে থাকে না এক পক্ষে। মানে তারা সেই জিনিসটাই তাদের মধ্যে চলছিল যে ইসলাম ধর্মের মেয়ে হয়ে হিন্দু ধর্মের ছেলেকে বিয়ে করেছে। আর ছেলের বাড়িতেও সেটা চলছিল যে হিন্দু ধর্মের ছেলে একটা ইসলাম ধর্মের মেয়েকে বিয়ে করেছে। এটার জন্য না কেউ তাদের সাথ দিল না। যখন তাদের কেউ সাথ দেয়নি, আর সেই সময় আস্তে আস্তে ছেলেটাও মানে হয় না যে ধরো আমি আর পেরে উঠছি না, হুম এইরকম একটা বিষয় হয় মানে দুজনের মধ্যেই। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা দুজনেই সুসাইড করবে। বাবা, তারপর? মানে মাঝখানে একটা জিনিস আমি ছোট্ট কথার মাঝে আমি বলতে চাই যে দেখো, যারা আমাদের ভৌতিক কথার ঘটনা শোনে তারা তো সব ধর্মের মানুষ আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বর্তমান যুগে এসেও না ধর্মের বৈষম্যটা কিন্তু এখনো অনেক আছে। প্রচুর আছে। তো এই জিনিসটা তোমরা কেউ করো না, কারণ তোমাদের এই ধর্ম বৈষম্যের জন্যই না এখনো পর্যন্ত অনেক মানুষের প্রাণ চলে যাচ্ছে, আসলেই চলে যাচ্ছে। আর শুধু সেটাই নয়, দেখো, যদি দুটো মানুষ ভালোবেসে একে অপরের সঙ্গে ভালো থাকতে পারে, সেখানে কি ধর্ম এতটাই বাধা হয়ে দাঁড়াবে যে দুটো মানুষকে তারা ভালো থাকতে দেবে না? ধর্ম তো মানুষেরই সৃষ্টি, তাই না? কেন মানুষ শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে দুটো মানুষকে আলাদা করতে চেষ্টা করবে? আমার পার্সোনাল মতামত আমি জানাচ্ছি, আমি কোনো ধর্ম জাতি এদের বিরুদ্ধে গিয়ে বলছি না, আমি আমার মতামত জানাচ্ছি যে যদি এরকমটা হয়ে থাকে আমার মনে হয় তাদেরকে মেনে নেওয়া উচিত। কারণ তারা যদি ভালো থাকছে তাহলে বাকি মানুষগুলোর তো ভালো না থাকার কোনো কারণ নেই না। বরং সবাই যদি ভালোবেসে তাদের পাশে থাকে তাহলে এরকম কত মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার হাত থেকে হয়তো বেঁচে যাবে। তো চলো তারপরে আমি ঘটনায় ফিরি। এবার তারা যখন সিদ্ধান্ত নেয় তারা সুইসাইড করবে, তো তাদের তো একটা ছোট বাচ্চা আছে। হয় না, মানুষ যখন ভুল সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে মানুষের মাথা থেকে সবকিছু চলে যায়। তারা নিজেরা
গলায় দড়ি দেয়, সাথে সাথে তাদের সেই বাচ্চাটাকেও গলায় দড়ি দিয়ে আর কি ওখানে ঝুলিয়ে দেয়। মানে কতটা মর্মান্তিক ঘটনা, বুঝতে পারছো? হুম। যে একটা পরিবারের 3জন সদস্য, সব থেকে বড় কথা একটা ছোট বাচ্চা, শিশু, হুম। মানে তাদের চিন্তাধারা ছিল যে আমরা যদি পৃথিবী থেকে চলে যাই তাহলে বাচ্চাটার কি হবে, আমরা তো সেটা জানি না, তার থেকে আমাদের সঙ্গেই না হয় ও চলে যাক, এরকম একটা চিন্তা ভাবনা নিশ্চয়ই ছিল। এটা নিয়েই তারা 3জনে মানে তেঁতুল গাছে গিয়ে গলায় দড়ি দিচ্ছিল। পরদিন নাকি যেই বয়স্ক লোকগুলো এসেছিল, যারা আর কি বলছিল মৌলভী সাহেবকে পুরো হুম। ঘটনাটা, মৌলভী সাহেব বললো শুধু কারা সুইসাইড করেছিল সেটা জানলেই হবে না, যদি তোমরা এই সুইসাইড করার কারণটা আমাকে জানাতে পারো তাহলে আমার সেটা সুবিধা হয়। হুম। তখন আর কি ওরা সবটা জানিয়েছিল। বলছে আমরা এসেছিলাম দেখতে, আমরা এখানে দেখতে এসে না কেউ চোখের জল আটকে রাখতে পারিনি, যে এইরকম মর্মান্তিক ঘটনা। হুম। যাই হোক, মৌলভী সাহেব সবটা শুনে প্রায় ধরো ওই বিকেল হয় হয় সেই টাইমে আমাদের বাড়িতে পৌঁছেছে। হুম। আর উনি যাওয়ার সময় হয়তো ওনার একটা মানে হয় না থলে টাইপের যেগুলো থাকে কাঁধে ঝুলানো বয়স্কদের, তাতে করে কিছু জিনিসপত্র নিয়ে গেছিল। সারাদিন নাকি বৌদি কোনো শব্দ বা কোনো কথা কিছু বলেনি, শুধু চুপচাপ বিছানায় শুয়েছিল। কিন্তু মৌলভী সাহেবকে দেখেই বৌদি নাকি ভীষণ ভাবে চিৎকার করা শুরু করে দিয়েছে, ভীষণ মানে ভীষণ ভাবে, তুই চলে যা, তুই চলে যা, তুই আমার কিছু করতে পারবি না, এইসব বলে মানে চিৎকার করা শুরু করেছে। এইবারে মৌলভী সাহেব বলছে আমি চলে যাব না, তুই চলে যা। হ্যাঁ, বলছে তুই তো জেনেই এসছিস আমার সম্পর্কে, তুই আমাকে এখান থেকে পাঠাতে পারবি না, ওকে নিয়ে যাব। অনেকদিন আমরা 3জন ছিলাম, এখন আমাদের একজনকে চাই। হুম। মৌলভী সাহেব বলছে যে তুইও তো জানিস যে আমি কে, তাই আমিও তোকে বলছি আমি তোকে কোনো রকম ক্ষতি করব না, তুই ওকে ছেড়ে চলে যা। তুই ওকে কেন ধরলি, ও কি করেছে ক্ষতি তোর বল? বলছে না, ও ওই তেঁতুল গাছের নিচ থেকে আসছিল, ওকে দেখতে খুব সুন্দর, ওর মাথার উপরে ওর বাচ্চার নাকি লালা পড়েছিল। হুম। বলছে ও যদি এসে ধুয়ে ফেলতো তাহলে তো আমরা আসতামই না, আমরা এসেছিলাম পিছু পিছু দেখতে ও কি করে, কিন্তু ও তো ওটা ধোয়নি, ও তো রেখে দিয়েছে, তাহলে তো ও আমাদেরকে পছন্দ করেছে, তাই আমাদেরও ওকে ভালো লেগেছে, আরো দেখতেও সুন্দর, ওকে আমরা নিয়েই যাব। হুম। বলছে দেখ, ও তো গাছের নিচ থেকে আসছিল, ও বুঝতে পারেনি, তোরা ওকে ছেড়ে দে, ও মাথা ধুয়ে নেবে। বলছে না, এখন আর ধুলেও কিছু হবে না, আমরা ছাড়বো না, আমরা তোকে নিয়েই যাব। একবার পুরুষ কণ্ঠে বলছে, একবার মহিলা কণ্ঠে বলছে। ভালো কথা। তখন মৌলভী সাহেব বলছে দেখ, যদি না যাস আমাকে কিন্তু অন্য ব্যবস্থা করতে হবে। বলছে না, যা করার করে নাও, আমরা যাব না। তখন মৌলভী সাহেব ওনার ব্যাগের থেকে কিছু বের করেছে, বের করে না বৌদির গায়ে কিছু ছিটিয়েছে। হুম। ছেটানোর পরে তখন নাকি বৌদি খুব জোরে জোরে কাঁদছে আর বলছে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কি ক্ষতি করেছি, আমি কি ক্ষতি করেছি, আমাকে ছেড়ে দাও। বলার পরে তখন মৌলভী সাহেব বলছে যে তোকে তো আমি প্রথমেই বলেছিলাম যে তোকে ছেড়ে দেব, তাহলে তুই তখন কেন বললি যে আমি যাব না? বলছে যে না, আমি যাব না। প্রথমে বলছিল অনুনয় বিনুনয় করে যে আমি ছেড়ে দেবো, যেই মৌলভী সাহেব এরম বলছে তখন বলছে স্ট্রেট বলছে না, আমি যাব না, আমি ওকে নিয়েই যাব, নিয়েই যাব। এবার মৌলভী সাহেব বলছে দেখ তুই যা, তুই কি চাস, যেতে গেলে কি চাস তুই বল, তোকে সেটাই দেওয়া। বলছে ওকে ওকে নিয়েই যাব, হুম। না হলে যাব না। একটাই বলছে টার্গেট। না, হ্যাঁ, বলছে আমরা একা আছি, ওকে নিয়েই যাব, আর কিছু জানি না। বলছে যে না, ওকে নিয়ে যাওয়া যাবে না। বলছে না, ওকে নিয়েই যাব, মানে যথারীতি তর্ক চলছে। তো মৌলভী সাহেব কিছুতেই তাকে রাজি করাতে পারছেন না।
এইবারে মৌলভী সাহেব তো অনেক কষ্ট করে যাই হোক বললো, তারপরে রাজি হলো যাবে। বলছে যেতে পারি, শর্ত একটাই, কখনো যদি ভবিষ্যতেও ওকে একা দেখতে পাই ওখানে, তাহলে কিন্তু ওকে ছাড়বো না। আর সেই দিন কিন্তু সাথে নিয়েই যাবে, কোনোভাবে আর ছাড়বে না। মৌলভী সাহেব বললো ঠিক আছে, এখনের মতো তো ছেড়ে দে, বাকিটা আমি পরে দেখছি। যাই হোক, মৌলভী সাহেব অনেক কিছু করার পরে যাওয়ার সময় বললো যে, মৌলভী সাহেব বললো তুই তুই যে ছেড়ে যাচ্ছিস তার তো একটা প্রমাণ দিবি। বলছে যে আমি, মৌলভী সাহেব বলেছে ওই তেঁতুল গাছে, যেই তেঁতুল গাছে ওরা থাকে সেই তেঁতুল গাছের মাথাটা ভেঙে দিতে। কিন্তু সে নারাজ, বলছে না ওটা তো আমাদের বাসা ওখানে। বলছে না, তোরা আর এখন থেকে ওখানে থাকতে পারবি না, ওই গাছ আমি কাটিয়ে দেব। বলছে না, ওই গাছ কাটলে হবে না, আমরা তাহলে কোথায় থাকবো? বলছে তোরা দূরে কোথাও চলে যা, এখানে থাকিস না, এতগুলো বছর তো এখানেই থাকলি, এবার অন্য কোথাও গিয়ে থাক। যাই হোক, রাজি হচ্ছিল না মৌলভী সাহেব, তাকে তাদের কোনো মন্ত্রতন্ত্র আছে নিশ্চয়ই, সেগুলো করে রাজি করিয়েছে। বিশ্বাস করবে না অমিত দা, গোটা নাকি এলাকাবাসী সাক্ষী ছিল। তেঁতুল গাছের একটা এত বড় অংশ, কোনো কিচ্ছু নেই, ঝোড়ো হাওয়াতে শুধু ওই একটা গাছেরই, মানে বলতে গেলে পুরো অর্ধেকটা ভেঙে দিয়ে চলে গেছে। আর বৌদি না বলছে হঠাৎ করে শূন্য থেকে ধরো কমপক্ষে 2 ফুট উপর দিকে উঠে গেছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপর দিকে উঠেছে। যখন একটা দমকা হাওয়ার মতন ঘর থেকে বেরিয়ে গেল, আর বৌদি না ঠাস করে মানে নিচে পড়ে গেছে। পড়ে গিয়ে মাথায় একটু চোট পেয়েছে, বাট বলেছিল গিয়ে দেখতে। তেঁতুল গাছের ওখানে আগে থেকেই লোক ছিল দাঁড়ানো, তেঁতুল গাছের প্রায় অর্ধেকটা ভেঙে নিয়ে ওরা চলে গেছে। তারপরে যাই হোক, বৌদি তো অসুস্থ হয়ে যায়। বৌদিকে তাবিজ টাবিজে দেওয়া হয়, আর বলা হয় ভবিষ্যতে যেন কখনো কোনো জায়গা থেকেই যেন সে বৌদির চুল ছাড়া দিয়ে না আসে, আর বিশেষ করে ওই জায়গাটা থেকে যেন না আসে বৌদি কখনোই। তারপরে তো মোটামুটি ধরো শারীরিক দুর্বলতার কারণে ডাক্তার দেখিয়ে বৌদিকে সুস্থ করা হয়। এখন বৌদি বেশ ভালোই আছে, বৌদির ঘরেও একটা ছেলে একটা মেয়ে হয়েছে। এটাই ছিল আজকের বৌদির সেই ঘটনাটা। আর এটা যার থেকে শুনেছি তারই নিজের ঘরের ঘটনা আর কি, পারভিনদির নিজের বৌদির সঙ্গে। এটা তো আমি শুরুতেই বললাম। তো এটাই ছিল আজকের ঘটনা। ওকে, আসলো কোথা থেকে স্পিরিটটা? ওই তেঁতুল গাছ থেকে, ওই তেঁতুল গাছটা থেকে, যেই তেঁতুল গাছের নিচ থেকে বৌদি আসছিল। আর আসার মেইন রিজনটা ছিল ওই যে ওর মাথায় একটা আঠালো টাইপের লালা টাইপের কিছু পড়েছিল। বৌদি সেটাকে নর্মালি ক্যাজুয়ালি হাত দিয়ে মুছে রেখে দিয়েছিল, মানে এসে মাথা ধোয়নি, চুল ধোয়নি, হাত ধোয়নি, বা হাত পা কিছু ধোয়নি, পরিষ্কার করেনি, কিছু করেনি। তো তাদের দাবি ছিল যে ওটা মোছেনি, মানে ওর ভালো লেগেছে, আর সেই জন্য ওদের ভালো লাগাকে ও আপন করেছে বলে তাই বৌদিকে ওদের ভালো লেগেছে। এটা ছিল তাদের বলার উদ্দেশ্য। এই জন্য জানো তো, এখনকার দিনে হলেও দেখবে মা কাকিমারা বা বয়স্ক ঠাকুমারা বলে যে রেল লাইনের ওপর থেকে চুল ছাড়া দিয়ে আসবি না, ভর দুপুরবেলা চুল ছাড়া দিয়ে আসবি না। রিজনটা বোধহয় এটাই। এরকম নিশ্চয়ই এখনো পর্যন্ত কোনো ব্রিড আছে যেগুলোর জন্য তারা বারণ করেন। কারণ দেখো, আজ থেকে 10-15 বছর আগে তো একেবারে সেই প্রত্যন্তর যুগ ছিল না, যেটা মানুষ মানতে অস্বীকার করবে যে চলো তখন গ্রাম এলাকা ছিল বা সময়টা খুব অন্যরকম ছিল, সেরকমটা নয়। আজ থেকে 10-15 বছর আগে আমরা একটু ছোট ছিলাম, বাট সবটাই তো মনে আছে, তাই না? সেই সময় দাঁড়িয়েও এইরকম একটা ভয়ানক পরিস্থিতি ঘটেছিল। আর যে দিদির সঙ্গে ঘটেছিল, দিদি সেই মুহূর্তেও যেন না বলতে গিয়ে দিদি বলছে আমার যথারীতি গায়ে কাটা দিচ্ছে।
কারণ সেই রাত, সেই সন্ধ্যা আমরা কেউ ঘুমোইনি। একটা রাতের মধ্যে না তার বাবার মাথা ফেটে গেছে। সেই বললাম যে এই চাচি এসেছিল, চাচিকে এমন একটা থাপ্পড় মেরেছিল না, চাচির গালে 3 আঙ্গুলের দাগ বসে গেছিল। এতটা অত্যাচার হয়েছে তাদের সঙ্গে। তারপর থেকে সত্যি সেই তেঁতুল গাছটাও নাকি পুরোপুরি কেটে দেওয়া হয়েছে। আর মানে বৌদিরাও আর ওই রাস্তাটা থেকে না কেউ যায় না, মানে খুব এমার্জেন্সি হলেও তারা ঘুরে যায়, ওই রাস্তাটা থেকে তারা কেউ যায় না। বিষয়টা কি জানো তো, অনেকগুলো জিনিসের সঙ্গে মানে অনেকগুলো জিনিস আমাদেরকে শিক্ষা দেয়। যে প্রথম শিক্ষা আমি বলবো যে আমাদেরও মা কাকিমাদের কথা মেনে চলা উচিত। যতই আমরা বিজ্ঞানকে মানি, যতই আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাই না কেন, কিন্তু মা কাকিমাদের কথা না আমাদের সত্যি শোনাটা উচিত। তাদের কিছু কিছু কথা শোনাটা একদমই উচিত। 100 বার। হ্যাঁ, কারণ আমাদের এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা মানে কল্পনা হয়তো করতে পারবো না, কিন্তু তারা এক্সিস্ট করে। এইরকমই তোমাকে আমি একটা ছোট্ট ঘটনা বলছি, হয়তো একটু বেশি বড় হয়ে গেল এই ঘটনাটা, তারপরেও আমি একটা ছোট্ট রিলেটেড ঘটনা বলছি। বেশি না, ধরো আজ থেকে 20-22 দিন আগের ঘটনা, ঠিক আছে? আমি তোমাকে বললাম না যে আমি রিসেন্টলি হসপিটালে অ্যাডমিট হয়ে গেছিলাম শরীরটা খারাপ থাকার কারণে। তার কিছুদিন আগেই মানে আমি বুঝতে পারছিলাম না তো যে আমার শরীরটা খুব খারাপ হচ্ছিল। আর আমার শরীরটা খারাপ হলেই আমি যেহেতু অনেকদিন ধরেই আমার শারীরিক কন্ডিশনটা একটু ডিটোরেট করছিল, আমি কি করছিলাম, খাওয়ার পরে না রাতে হাঁটতাম। কারণ সকালবেলা সত্যি বলতে হাঁটা হয় না, সকালবেলা উঠে ওই অফিস যাওয়ার একটা তাড়া থাকে, তো সেই জন্য কাজ বাজ থাকে টুকিটাকি। দেখো হোস্টেলে থাকতে পারি, হয়তো রান্না করা বাসন ধোয়ার কাজ থাকে না, বাকি কাজগুলো তো থাকেই। নিজস্ব কাজকর্ম সেরে যেহেতু অফিস যেতে হয়, সেই জন্য না সকালবেলা হাঁটতে পারি না, আমি রাতে হাঁটি। মোটামুটি ধরো 8:30 9টার মধ্যে আমি ডিনারটা কমপ্লিট করে তারপরে আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা হাঁটি। খেয়ে উঠে তো সঙ্গে সঙ্গে বেরোই না, ধরো 8 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে আমি হাঁটতে বেরোই। এইরকমই আমার হোস্টেলের কাছাকাছি, আমার হোস্টেলটা কিন্তু প্রপার কলকাতার মধ্যে, ঠিক আছে? আমি একদম লোকেশনটা বলছি না, বাট একদমই জেনে রাখো প্রপার কলকাতার মধ্যে। আমার হোস্টেল থেকে এয়ারপোর্টের দূরত্ব খুব একটা নয়, আমার হোস্টেল থেকে মেট্রোর দূরত্ব খুব একটা নয়, বাস স্ট্যান্ডের দূরত্ব খুব একটা নয়। বুঝতেই পারছো তাহলে একদম প্রপার এরিয়াতে আমার হোস্টেলটা। সেখানে দাঁড়িয়ে জানো তো, আমি রাত্রে যখন হাঁটতে গেছি, আমি হাঁটতে হাঁটতে একটা রাস্তা থেকে আমি আসছিলাম, আমার সঙ্গে আমার আরো 2টো বন্ধু ছিল, আমরা একসঙ্গে হাঁটি রাত্রে। বেসিক্যালি আমার জন্যই ওরা হাঁটতে যায়। যাই হোক, একটা গলির মধ্যে থেকে আমি আসছিলাম, আসার আগেই জানো তো আমাদের একটা বন্ধু বলছিল যে এখানে না অনেক পুরনো একটা বাড়ি আছে, মানে তখনকার দিনের জমিদার বাড়ি টাইপের কিছু একটা আছে। আমি বললাম কি তাহলে আমাকে একটু দেখাবে সেই বাড়িটা, আমার না এইসব জিনিস দেখতে বা এই ধরনের আমার সাসপেন্সটা খুব বেশি। আমি তোমাকে আগে বলেছিলাম না আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা, যেটা আমি আগের এপিসোডে তোমাকে বলেছিলাম, কোন একটা এপিসোডে। আমার কেন জানি না এগুলোর প্রতি তারপর থেকেই না একটা মানে ইচ্ছা জেগেছে যে হ্যাঁ এরকম কিছু থাকলে আমি দেখতে চাই তাকে। অনেক কিছু ঘটনা আমার সঙ্গেও ঘটেছে, কিছুদিন আগেও ঘটেছে বলতে পারো, সেটা পরে কোনো এক সময় বলবো, না হলে এপিসোডটা অনেকটা লং হয়ে যাবে। যাই হোক, আমরা হেঁটে আসার সময় সেই বাড়িটার কাছাকাছি যখন গেছি, গিয়ে আমার একটা বন্ধু বলছে এই যে এই বাড়িটা। আমি দেখলাম বাড়িটা আমার কাছে খুব একটা আশ্চর্যজনক হয়ে দেখার কিছু নেই, অবশ্যই পুরনো বাড়ি, খুবই পুরনো, প্রায় বললো 150 বছর পুরনো বাড়ি, মানে স্বাধীনতারও আগে সেই বাড়িটা। বললো এই এরিয়াটার মধ্যে এই বাড়িটাই সব থেকে পুরনো বাড়ি। ভালো কথা, আমরা দেখার পরে না ধরো ওই ধার থেকে এগিয়ে একটা বাড়ির পাশের উল্টো দিকের বাড়িটা, মানে বাড়িটা ধরো আমি সোজা গেলে বাড়িটা আমার বাঁ হাতে পড়ছে, তারপরে আর একটা বাড়ি, সেই বাড়িটার অপোজিটে বাড়িতে মানে ডান দিকের বাড়িটাতে। হঠাৎ তাকিয়ে দেখছি কি বাড়িতে ব্যালকনির মতন করা আছে, অনেকটা লম্বা। তুমি জানো, হয়তো জেনে থাকবে, কলকাতার অনেক বাড়িতেই না পুরোনো বাড়িগুলোতে অনেকটা লম্বা লম্বা করে বারান্দায় একটা করে ব্যালকনির মতো করা থাকে। ওই ধরো কোনো মানুষ একটু এসে ওখানটা বসতে পারবে, এই টাইপের। ওখানে দেখছি একটা বেড়ালকে খুব পাইচারি করছে।
একবার এ মাথা একবার ও মাথা, সে রেস্ট নিচ্ছে না। মানে হয় না মানুষ যেরকম পায়চারি করে, বেড়ালটা ওরকম ভাবে পায়চারি করছে। তো আমরা আবার খুব হাসাহাসি করছি যে দেখো মনে হচ্ছে যেন বাড়ির সেই বডিগার্ড টাইপের। ও একেবারে মানে কোনো রেস্ট নেই, কোনো দিকে তাকাচ্ছে না। আমরা আবার হাত দিয়ে তাকে হিস হুস এরকম করছি যে দেখি তার মানে হয় না যে ধ্যানটা ভাঙে কিনা। ও কিন্তু হাঁটছে আর চোখে আমাদের দিকে তাকাচ্ছে, বাট ও কিন্তু হেঁটেই যাচ্ছে। আমি আবার মজা করে জানো তো কি করলাম, ভিডিও করলাম। আল্লাম না দেখাই যে এত সুন্দর একটা পাহারাদার বলে আমি আবার ভিডিও করলাম। যাই হোক, ভিডিও টিডিও হয়ে গেছে, আমরা তো ওকে নিয়ে মজা করতে করতে বাড়ি চলে আসলাম। ঠিক তার 4-5 দিনের মাথায় আমি হসপিটালে ভর্তি হলাম। তারপরে আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে বসে না বাড়ির সবার সঙ্গে কথা বলতে বলতে আমি বাড়িতে এরকম বললাম, জানো তো এই ব্যাপার। আর যখন ঘটনাটা মানে ওই যখন ধরো বিড়ালটার হাঁটা আমি ভিডিও করছিলাম, টাইমটা ধরো 11টা থেকে 11টা 5-এর মধ্যে, ঠিক আছে, এই টাইমের কাছাকাছি। সেই সময়টাতে আমি বাড়িতে বলছি বসে বসে মানে গল্প করছি যে জানো তো এরকম এরকম ব্যাপার, আমি রাতে হাঁটতে বেরিয়েছিলাম, তো এইরকম দেখলাম। বাড়িতে সবাইকে ভিডিওটা দেখাচ্ছি, সবাই হাসাহাসি করছে। তা দেখানোর মধ্যেই না হঠাৎ করে আমার কানে কেমন যেন একটা সাউন্ড আসলো। আমি না কাউকে কিছু বলিনি, আমি ফোনটা নিলাম, নিয়ে সাইডের ঘরে আসলাম। এসে আমি না কানে ভিডিওটা দিয়ে শুনছি। আমি তোমাকে এটা প্রুফ পাঠিয়ে দেবো, তুমি আমার মানে ভৌতিকতা পডকাস্টের আমাদের যে গ্রুপটা আছে, তুমি সেই গ্রুপে তুমি এই প্রুফটা দিয়ে দিতে পারো। আচ্ছা, বাস তুমি শুনতে পারবে বেড়ালটা হাঁটছে, রাস্তায় কিন্তু আর কোনো শব্দ নেই, বাট ওখানে ঘুঙুর পরে যদি কেউ হেঁটে যায়, একটা তো ছম 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 এরকম একটা শব্দ হয়, সেই রকম ঠিক একটা শব্দ ভিডিওতে আমি পেয়েছি। আচ্ছা, রাস্তায় কেউ ছিল না, আমি আবারও বলছি, রাস্তাটা সেই মুহূর্তটা রাস্তাটা পুরো ফাঁকা ছিল, শুধু আমরা 3টে বন্ধু ছাড়া আর কেউ ছিল না। আমরা 3জনেই হোস্টেলে ছিলাম, আমরা 3জন ছাড়া আর কেউ ছিল না। আর খালি কানে আমরা সেই আওয়াজটা শুনতে পাইনি। ভিডিওটা করে আনার পরে যখন ভিডিওটা আমরা শুনছি দেখছি, তখন আমরা সাউন্ডটা রিলেট করতে পারছি যে এইরকম একটা সাউন্ড ওখানে হয়েছে। আর জানো তো আমি যেহেতু এতদিন বাড়িতে ছিলাম, আমি কালকে চলে এসেছি, সরি 2 দিন আগে এসেছি, কালকে আমি আবার গেছিলাম সেই বাড়িটার সামনে, জানো তো। আচ্ছা, গিয়ে আমি আবার দেখার চেষ্টা করেছি যে আমি আবার খালি কানে দেখি কোনো রকম শব্দ বা কিছু শুনতে পাই কিনা। খালি কানে আমি কোনো রকম কোনো শব্দ শুনতে পাইনি, কিন্তু আমি আবার 2-3 মিনিটের একটা ভিডিও ক্লিপ করেছিলাম, সেখানে কিন্তু সেম সাউন্ড আমি পেয়েছি। ওকে, সেম সাউন্ড আমি পেয়েছি, ঘুঙুর পরে কেউ হেঁটে যাচ্ছে। তুমি ভাবো এরকম একটা প্রপার লোকেশনে আজকের দিনে দাঁড়িয়েও এটা কিন্তু ফিল হয়েছে আমার না, আমি তোমাকে পাঠাবো, তুমি নিজেও শুনতে পারবে। আমি প্রুফটা পাঠাবো এটার, একদম আমি এটা তোমাকে প্রুফ পাঠিয়ে দেবো। ভৌতিক কথা আমাদের চ্যানেলে যারা যারা আছে প্রত্যেকে যদি শুনতে চায়, প্রত্যেককে বলো আমি প্রুফটা পাঠিয়ে দেব একদম। সেই জন্য আমি বলছি সত্যি আমাদের এখনো অনেক কিছু মেনে চলা উচিত। আমি কিন্তু বাড়িতে জানাইনি, তাহলে আমাকে বলবে তোর আর এত রাতে হাঁটতে বেরোনোর কোনো প্রয়োজন নেই। কারণ আমি তোমাকে আমি তোমাকে আগে বলেছিলাম যে আমার রাশিটা একটু হালকা, আর সেই জন্য আমার সঙ্গে রিলেটেড এরকম অনেক কিছু হয়। ইভেন কিছুদিন আগে আমার হোস্টেলেও আমার সঙ্গে রিলেটেড এরকম কিছু হয়েছে, পরে কোনো একটা ঘটনা নিশ্চয়ই বলবো, কারণ আজকের ঘটনাটা সত্যিই অনেকটা বড় হয়ে গেল। কথার পরিপ্রেক্ষিতে একটা উদাহরণ দিতে গিয়ে আরো বড় হয়ে গেল। না সমস্যা নেই, সবাই তো জানতে পারলো বিষয়টা। হ্যাঁ একদম। আর সব থেকে বড় কথা, আমি প্রুফটা তোমাকে পাঠিয়ে দেবো। রেকর্ডিংটা শেষ হলে, কলটা কাটলেই আমি তোমাকে প্রুফটা হোয়াটসঅ্যাপ করে দেবো। ওকে, শেষ করছি। হ্যাঁ চলো, ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভৌতিক কথা চ্যানেলের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একদম, থ্যাংক ইউ। চলো রাখছি তাহলে, টাটা। টাটা। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আমি বারবার বলবো, শুধুমাত্র এই ধর্মের জন্য কখনোই কারোর জীবন চলে যাক এটা
আমরা কখনোই চাই না। তাই জন্যই বলবো এইসব থেকে বেরিয়ে এসে যারা ভালো থাকতে চাই তাদের থাকতে দিন। চলো আর কথা বাড়াচ্ছি না, তোমরা এমন ঘটনা শেয়ার করতে চাইলে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডিসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, কন্ট্যাক্ট করে নাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।